সেকেন্ড হ্যান্ড বউ তো আজকাল অনেকেই বাড়ি নিয়ে আসে, কিন্তু অন্যের বাচ্চার দায়িত্ব কে নেয়? কোন স্ট্যাম্প ছাড়া খামের উপরেই শিলমোহর মারছিস। কি মহৎ, তুই একবার ভেবে দেখ। আই লাভ ইউ। তোর আমি আজকে অবস্থা খারাপ করে দেবো। এই, চুপ কর। বেটা আমাকে শাসাচ্ছে। এই নে নে, এই দেখ, সত্যিটা দেখ, দেখে নে ডিএনএ রিপোর্ট। ওকে দেখতে বলো না গো। আরে বাবা, কি করে মানবো এটা সত্যি? স্যাম্পল ছাড়া টেস্ট কি করে করালেন? সিমি, তোমার মনে পড়ে একবার ক্যান্ডি হারিয়ে গেল আর বাইরে দেখলে চকলেট খাচ্ছে? ডিএনএ কালেক্ট করে এমন কি বড় কথা, টুক করে পাওয়া যায়, টুক করে। আপনি জানেন না কি করে ডিএনএ পাওয়া যায়? চুপ করে থেকো না ম্যাডাম, তুমিও কিছু বলো। হ্যাঁ, নাকি চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমি একাই বকে যাবো। হ্যাঁ, শোনা আমার, কিছু বলো, মুখ খোলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই হলো ক্যান্ডির বায়োলজিক্যাল ফাদার। এখানে জানে সবাই, কিন্তু এতে আমাদের কি যায় আসে? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, যাই হোক না কেন সেটা একটা ভুল ছিল, কিন্তু ক্যান্ডির বাবা মা শুধুমাত্র আমি আর বুঝো, তুমি নও। বীর, এই খারাপ মানুষটাকে তুই বের করে দে। ওর মতো খারাপ মানুষের ছায়া আমি ক্যান্ডির উপরে পড়তে দিতে চাই না। তুই বের করে দে ওকে। আমায় বের করে দাও, মারু। আপনার কি মনে হয় ডিএনএ রিপোর্ট দেখিয়ে ক্যান্ডির বাবা হয়ে যাবেন আপনি? সরি মিস্টার অমরজিৎ, অনেক দেরি করে ফেলেছেন আপনি। এই নিন, এখন সিমরন দি বুজোর ওয়াইফ আর ক্যান্ডি ওদের ছেলে, শুনেছেন? গেট লস্ট নাও। আমি আর একটা ফটোকপি করিয়ে নিলে আপনি কি করবেন? তোর মুখটা ফাটিয়ে দেওয়ার আগে এখান থেকে বেরো। আমায় মেরে ফাটিয়ে দে, হাত পা ভেঙে দে। চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন সূর্যমুখী প্রিন্ট জামাই? হাত লাগা। তুই একটু বার, আমার কেসটা একটু স্ট্রং। না, ওর গায়ে হাত তুলো না। ম্যাডাম আপনি বাদ দিন। বিউটি প্লিজ, এসব ছেলেদের ব্যাপার। মার মার না, শুধু ফাঁকা আওয়াজ দিবি নাকি মারবি? আয় মার, আমাকে মেরে ফাটিয়ে দে। আমি তৈরি। আয়। এ কি, আমাকে এয়ারলিফট করে নিলি কেন রে? এই দেখো দেখি, এই শট। আরে বীর, বুঝো বুঝো প্লিজ, ও মানুষ নয়, ও পুলিশের হুমকি দিয়েছে। আমরা যদি কোনো স্টেপ নিই জানি না ও আর কি কি করবে। প্লিজ তোমরা দাঁড়াও, আমার তো ভাগ্যটাই খারাপ। কিন্তু আমার কিচ্ছু হবে না। ও শুধু বড় বড় কথা বলতে এসেছিল এখানে। সিমরান, তুই নিজের আর ক্যান্ডির খেয়াল রাখ, ওর ব্যাপারটা আমরা বুঝে নেব। সিমি, শোন আমার কথা, কোনো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ক্যান্ডির। বুঝো, এফআইআর করতে হবে। না বীর, আমি বলছি না তোদের মধ্যে থেকে কেউ যদি এফআইআর করিস তাহলে ও আমার ক্যান্ডিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তোরা কেউ বুঝতে পারছিস না কেন? কিচ্ছু হবে না, ও আমাদের ভয় দেখাতে চাইছে। আমরা ভয় পেলে ও আরো পেয়ে বসবে। দিদি, পুলিশে একমাত্র ওকে শায়েস্তা করতে পারে। কমপ্লেন করতে দাও, আর ক্যান্ডির সেফটি নিয়েও তো আমাদের ভাবতে হবে। তনু ঠিক বলছে দিদি। যাও, চল বুঝো, ছাদের দরজা দিয়ে বেরোবো। সব ঠিক হয়ে যাবে দি। এফআইআর করেছো? কি টাইম লাগবে? বীর, তুমি বাবার লয়ারের সাথে কেন কথা বলছো না? না তনু, এখনো সেটার দরকার নেই। যদি দরকার হয় তাহলে দেখা যাবে। এখন আমরা এসএইচও অফিসারের অপেক্ষা করছি, উনি চলে আসলে পরে সবকিছু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের আর বুজোর খেয়াল রেখো। হ্যাঁ, সিমরনদির সাথে আমরা সবাই আছি, তোমরা টেনশন করো না। তুমিও নিজের খেয়াল রেখো। ওকে, বাই। যাক, বীরের মনটা একটু আমার থেকে সরবে, না হলে তো সব সময় আমাকেই পাহারা দিতে ব্যস্ত থাকে ও। জেসমিন, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আসলে তনু, আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমার না একটু টক ঝাল খাবার খেতে ইচ্ছে করছে। তুই তো খুব ভালো পকোড়া বানাস রে, আমার জন্য একটু পকোড়া তেঁতুলের চাটনি বানিয়ে দে না প্লিজ। এক্ষুনি বানিয়ে আনছি, দাঁড়া। তনু, তুই
শিওর তুই বানাতে পারবি তো? আমি বলতে চাইছি তুই এমনিতেই এত টেনশনে আছিস, তারপর আমি এখন পুচকুর মাসি যখন প্রমিস করেছে তাহলে মায়ের খেয়াল তো রাখতেই হবে। এক্ষুনি বানিয়ে আনছি। যদিও তনু তো ওই পকোড়া ভাজারে যোগ্য, আমি তোর সাথে যতই অন্যায় করি না কেন, কিন্তু তুই তুই তোর সরলতা কখনো ত্যাগই করতে পারবি না, আমার ইমোশনাল দিদি। হ্যাঁ তনুমা, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। এই জ্যাসমিনের জন্য একটু রান্না করছি। খেতে চেয়েছিল পকোড়া, কিন্তু সব সময় অ্যাসিডিটি হয় ওর, তাই ভাবলাম অন্য কিছু বানিয়ে দিই। তনু, জ্যাসমিন ওখানে ভালোভাবে আছে তো? আমি বলতে চাইছি ও ঠিকভাবেই আছে মা। প্রেগনেন্সিতে মুড তো একটু এদিক ওদিক হয়ই, সেটা আমি সামলে নেব, তুমি চিন্তা করো না। মা এখন আমি ফোনটা রাখছি, হ্যাঁ পরে কথা বলবো, বাই। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। দীপ, তোমার জন্য কিছু বানাবো? চা কফি কিছু? না না তনু, আমার কিছু লাগবে না। আসলে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম তোমার সাথে কাজ করলে হয়তো বেটার ফিল করব। আমি তোমাকে হেল্প করব। এসো, ধনেপাতা কেটে দাও। আমি হলাম তোর এই সুন্দরী সেকেন্ড হ্যান্ড বউয়ের ফার্স্ট হ্যান্ড প্রেমিক, ওই ক্যান্ডির বাপ। সিমরনদীপ সাবধানে, এক সেকেন্ড দেখো। দিদি কি ভাবছো বলো তো? আরে তনু, রান্নাটা। ওহো, এই তনু, পকোড়া বানানো হয়ে গেছে? জাসমিন, পকোড়া নয়, তোর জন্য না আমি ভুজিয়া বানিয়েছি। তোর অ্যাসিডিটি হয়তো, সেই জন্যই। এটা ধর, সাবধানে গরম, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আরে দূর বাবা, এখন আবার এই সব কে খায়? এ না, এই বাড়ির বৌমা আর আমার শাশুড়ি মা দুজনে হেলদি খাইয়ে খাইয়ে মেরে ফেলবে আমাকে। আমার নাকি এবার অ্যাসিডিটি হয়। ইন্টারন্যাশনাল কল মনে হচ্ছে, নিশ্চয়ই ওই যশ ফোন করেছে। এখন কেন ফোন করছে আমাকে? হ্যালো হ্যালো জ্যাসমিন, আমি নিকি, চিনতে পারলি? নিকি, হাই। কি হাই নিকি? এটা কি তোর স্টাইল নাকি? এনিওয়েজ, আমি দেশে ফিরেছি। তোর মনে আছে তো, জার্মানি ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল আমার? হ্যাঁ মনে আছে। এই সব বাদ দে, তুই বল কেমন আছিস, কি চলছে এখন? আমি একদম ঠিক আছি। আর আমি কালই এসেছি রে, তোর সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে। একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করেছি। শ্রেয়া, পায়েল, খুশবু আর রিটা সবাই আসছে, আর তোকেও আসতে হবে। আমি কিন্তু কোনো বাহানা শুনবো না জ্যাসমিন। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, পার্টিতে দেখা হচ্ছে। ওকে বাই, পার্টিতে দেখা হবে। পার্টি? বাহ, জ্যাসমিন ওখানে গেলে তো ভালো ভালো খাবারও খাবো। এখানে যদি থাকিস না, তাহলে এই সব বাজে বাজে খাবার খেতে হবে। আর এই বাড়িতে কি এমনিতে কম টেনশন নাকি? কিন্তু যাবো কি করে? পার্টিতে যাওয়ার জন্য কাউকে না কাউকে তো বোঝাতেই হবে। বীর, কি হলো? দিদি এফআইআর করে এসেছে। পুলিশ বলেছে খুব তাড়াতাড়ি অমরজিৎকে কাস্টাডিতে নিয়ে নেবে। চিন্তার কোনো ব্যাপার নেই, ও কিচ্ছু করতে পারবে না। তুমি চিন্তা করো না সিমি, আমরা সবাই আছি তো তোমার সাথে। আর তাছাড়া যারা বেশি কথা বলে তারা কিছু করতে পারে না, তুমি টেনশন করো না। বুঝা ঠিকই বলেছে, যদি দরকার পড়ে আমি পার্টির সাহায্যও নেব। বাবা, আমি এসব তো জানি, তাই না? কিন্তু তোমরা তো ওকে চেনো না। ও খুব খারাপ আর দুশ্চরিত্র লোক। এমন কোনো খারাপ গুণ নেই যেটা ওর মধ্যে নেই। লোকেদের সাথে অশান্তি করা, আজে বাজে মেয়েদের সাথে ঘোরা, আমি তোমাদেরকে বলতেও পারবো না ও কি কি করেছে আমার সাথে। ওকে আমি তখন এত বিশ্বাস করতাম যে আমি ওর সব কথা শুনতাম। ও যা কিছু আমাকে বলতো আমি সব কিছু শুনতাম। আসল রূপ তো আমি ওর কানাডায় গিয়ে বুঝলাম। আমি কি আর জানতাম যে অমরজিৎকে আমি ভালোবেসেছিলাম সে এরকম হবে। সিমি,
নিজের সীমা ছাড়িও না, বুঝতে পেরেছো? কি করছিল ওর সাথে? হাতি তো লাগিয়েছিল, কামড়েতে দিত না। এসব একটু একটু করতে হয়। আজকের পরে আমার কোনো বন্ধু যদি এই বাড়িতে আসে, তাদের আনন্দ দেবে, তারা যেন মুখ গোমড়া করে বাড়ি থেকে না যায়। কথাটা মাথায় ঢুকলো? কিন্তু দি, তুমি এত কিছু কেন সহ্য করেছো? কাউকে কিছু একটা জানাতে, বাবাকে, বীরকে। এত সহজ নয় তনু। আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আমি যা করেছি তার শাস্তি তো পেতেই হতো, আর সেটা আমাকে একাই ভোগ করতে হতো। সেটার মধ্যে তোমাদেরকে কিভাবে জড়াতাম আমি? গোটা সমাজ তোমাদেরকে চিচি করলে সেটা কি করে সহ্য করতাম? সেই জন্য তোমাদেরকে আমি কিচ্ছু জানাইনি। আর না তো আমার কাছে টাকা ছিল ফিরে আসার। শোনো না, আমার কিছু টাকা লাগবে। আরে কিসের জন্য লাগবে টাকা? দেখো, বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে একটু কম খাও না, খেয়ে খেয়ে তো একদিন ফেটে যাবে। আরে এভাবে তো আমাদের শরীর খারাপ করবে। বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই। তোমার বাবার থেকে চাও না? আমি নিয়েছি তোমার দায়িত্ব। গেলানোর যখনই দেখি মুখ নড়ছে। তুমি এই চুড়িগুলো রাখো, চুড়িগুলো রাখো তুমি। আর তুমি গিয়ে প্লিজ কিছু খাবার নিয়ে এসো। কিচ্ছু নেই প্লিজ। কিন্তু ওই চুড়িগুলোকে জুয়া খেলায় লাগালো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি গুরুদুয়ারায় গিয়ে খাবার খেয়ে আসতাম। আর আমি যখন ওকে বললাম যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি নিজের বাড়ি ফিরে যাব, ও রোজ আমাকে মারতো। এত মারতো, আমার কোনো ভাষা নেই সেই যন্ত্রণা প্রকাশ করার। তারপর হঠাৎ করে একদিন একজন আমাকে সাহায্য করলো। আমাকে অনলাইনে বাচ্চাদের পড়ানোর সুযোগ করে দিল। তাই দিয়ে আমি টাকা জমিয়ে ইন্ডিয়া ফিরে আসার টিকিট কাটি। কিন্তু আমার তখনও ভয় করতো, আর আজও ভয় করে, কারণ বাবাও একজন ক্রিমিনাল। দিদি, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট তোমার তো অনেক সাহস। না হলে অনেক মহিলারা তো সারা জীবন এগুলো সহ্য করে, কাউকে কিচ্ছু বলে না, কখনো কোনো স্টেপ নেয় না। কিন্তু তুমি সেটা করেছো। কে জানে মেয়েরা বিদেশে যাওয়ার স্বপ্ন কেন দেখে, আর কে জানে ওদের সাথে ওখানে কি হয় না হয়। কেউ জানে না সেসব।